হ্যালো স্টুডেন্টস, শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই না? আবার মাঝে মাঝে জোরে বাতাস বইছে। এখনও কিন্তু বর্ষাকাল শুরু হয়নি। বর্ষাকাল শুরু হতে এখনও 1 মাস বাকি, কিন্তু মনে হচ্ছে এবার বৃষ্টিটা আগেই শুরু হয়ে গেছে। দেখো, বর্ষা যখন শুরু হবে তখন কিন্তু ঝড় বৃষ্টি আরও বেড়ে যাবে, তাই না? তোমরা কি জানো এই যে ঝড় বৃষ্টি এগুলো কীভাবে সৃষ্টি হয়? আমরা তাহলে আজকে এই ঝড় বৃষ্টির সৃষ্টি কীভাবে হয় তাই জানবো। তাহলে আমাদের আজকের যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে বাতাস, ঝড় ও সাইক্লোন। ঠিক আছে? বাতাস, ঝড় ও সাইক্লোন, অর্থাৎ উইন্ড, স্টর্ম অ্যান্ড সাইক্লোন। ঠিক আছে স্টুডেন্টস, কি নাম শুনে ভয় পেয়ে গেছো? আমারও অনেক সময় ভয় লাগে যখন জোরে হাওয়া বয়, তাই না? কিন্তু ভয়ের কিছু নেই, কারণ এখনকার যে উন্নত প্রযুক্তির যুগে, টেকনোলজির যুগে কি হয়, আগে থেকে কিন্তু আমরা সতর্কবার্তা পেয়ে যাই যে ঝড় হতে পারে, সাইক্লোন হতে পারে। তখন কি আমরা সতর্ক হয়ে যাই, তাই না? তাহলে চলো আমরা অধ্যায়টি শুরু করি। বাতাস কি? বাতাস কি তোমরা জানো? বায়ুকে আমরা কখন বাতাস বলি? বায়ু কি? বায়ু হলো অনেকগুলো গ্যাসের মিশ্রণ। আর এই বায়ুটা যখন প্রবাহমান অবস্থায় থাকে তখন আমরা এটাকে বাতাস বলি। তাহলে প্রবাহমান বায়ুকে বাতাস বলা হয়। ইংলিশে আমরা কি বলতে পারি? দ্য মুভিং এয়ার ইজ কল্ড উইন্ড। তাই তো? এই ঘরে বায়ু আছে কিন্তু বাতাস নেই। কেন বলবো আমি এ কথাটা? বায়ু কি করছে? স্থির অবস্থায় থাকে, আর বাতাস কি প্রবাহমান অবস্থায় থাকে। এখানে যদি বাতাস বইতো তাহলে বাতাস কি করতো? এসে আমাকে একটু স্পর্শ করে যেত, অথবা আমাকে ধাক্কা দিত, আঘাত করত, আমার চুলগুলি নড়তো, আমার কাপড়টাও নড়তো, তাই না? তাহলে বাতাস কি তোমরা সবাই জানো, তাই তো? এই যে বাতাস কি করে চলাফেরা করতে পারে, তাই না? বাতাস কি এক জায়গায় স্থির থাকে? না। আমি যদি এখানে ঘরের এক কোণে একটা মোমবাতি জ্বালাই, ঠিক আছে, ওই গন্ধটা কিন্তু ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যায়, বা ঘরের অন্য কোণা থেকেও গন্ধটা ছড়িয়ে পড়ে। কিভাবে ছড়িয়েছে? বাতাসের সাহায্যেই তো। তাহলে বাতাস কি করেছে? বাতাসের অণুগুলি কি করেছে? মুভমেন্ট করেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে গেছে। তাহলে এই যে কেন ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এই যে বাতাসের অণুগুলোর মধ্যে যে দূরত্ব সেটা কিন্তু অনেক বেশি থাকে, আর অণুগুলোর মাঝখানে যে আকর্ষণ বল সেটা অনেক দুর্বল। তার জন্য ওরা কি করে? একদম স্বাধীন মতো চলাফেরা করতে পারে। এখন যখন অণুগুলি ঘুরছে তখন কি হবে? অণুগুলো একটা আরেকটার সাথে কি ধাক্কা খায়, ঠিক আছে? এবং যে পাত্রে আমরা এই বাতাসটাকে বা বায়ুটাকে রেখেছি সেখানে ওই পাত্রের সাথেও ধাক্কা খায়। তার ফলে কি হয়? কলিশন হচ্ছে। তাহলে এর ফলে একটা বল সৃষ্টি হয়। এই বলের কারণেই ওরা কি করে? একটা চাপ সৃষ্টি করে। ঠিক আছে স্টুডেন্টস? তাহলে আমরা কি দেখছি? যে বাতাস কি করে? চাপ প্রয়োগ করে। তাহলে কি বলতে পারি আমি? এয়ার এক্সার্টস প্রেশার। ঠিক আছে? এটা হলো বাতাসের একটা ধর্ম। বুঝতে পেরেছো তো? তাহলে কি দেখছি আমরা? যে বাতাস এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারছে, মুভমেন্ট হচ্ছে বাতাসের, বাতাস প্রবাহমান। তাহলে ধরো আমি একটু প্রথমে দেখে নেই ঝড়, সাইক্লোন এগুলো কি, তারপর আমরা আবার বাতাসের ধর্মগুলোতে ফিরে যাব। দেখো, বাতাস মানে কি? বাতাস হলো ইংলিশে যেটাকে আমরা বলি উইন্ড। বাতাসের কিন্তু একটা স্পিড আছে, তাই না? এখন এই স্পিডটা যদি বেড়ে যায় এবং এটা যখন ধুলাবালির সাথে মিশে যায় তখন কি তৈরি হয়? তখন তৈরি হয় ঝড়, আমরা যেটাকে বলি
স্ট্রম। তাহলে বাতাসের সাথে ধুলা যখন মিশছে এবং বাতাসের গতি বেড়ে যাচ্ছে তখনই আমরা দেখি যে ঝড় হয়। এখন এই ঝড়ের সাথে বাতাস ধুলার সাথে যখন জলও মিশে যায়, ঠিক আছে, ঝড়ের সাথে যখন জল মিশবে তখন যা তৈরি হয় সেটা হলো সাইক্লোন। তাহলে কি এখানে স্ট্রম প্লাস ওয়াটার নিয়ে কি হলো, সাইক্লোন হলো। এই ঝড়ের মধ্যে কি ছিল, ঝড় কিভাবে সৃষ্টি হয়েছিল, বাতাস আর ধুলাবালির মিশ্রণে। তাহলে স্ট্রমের মধ্যে আছে বাতাস ও ধুলাবালি আর জল মিলে সাইক্লোন হয়। এই সাইক্লোন যখন হয় তখন বাতাসের যে গতি সেটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। বাতাসের গতি অনেক বেশি হয়, ঠিক আছে। তাহলে আমরা কি দেখছি যে বাতাস কি জানলাম আমরা, ঝড় এবং সাইক্লোন কি আমরা অল্প মানে সংক্ষেপে জানতে পেরেছি। এখন আমরা তা ব্রডলি জানব, ঠিক আছে। বুঝতে পেরেছো তো এই ব্যাপারটা, ঝড় কি সাইক্লোন কি। এই যে বাতাস, বাতাসের গতি মাপার একটা যন্ত্র আছে, ঠিক আছে। এই যন্ত্রটাকে বলে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার কি, বাতাসের গতি মাপার যন্ত্র। এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা যন্ত্র, খুব প্রয়োজন। কেন? কারণ আমরা যদি বাতাসের গতি না মাপতে পারি তাহলে কি আমরা জানবো যে ঝড় আসছে কিনা, সাইক্লোন হতে পারে কিনা। তাহলে এই যন্ত্রটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের আবহাওয়ার খবরাখবর জানার জন্য। তাহলে অ্যানিমোমিটারকে আমরা বাংলাতে এরকম লিখি। তাহলে তোমরা জেনে গেলে অ্যানিমোমিটার কি। এখন তাহলে আমি দেখব যে বাতাসের যে আমি একটা ধর্ম অলরেডি বলে দিয়েছি, সেটা কি, যে বায়ু চাপ প্রয়োগ করে। আমি এখানে অনেকগুলো উদাহরণের সাহায্যে দেখব যে বায়ু যে চাপ প্রয়োগ করে সেটা কিভাবে আমরা বুঝতে পারি। দেখো, এই যে আমাদের গাছের পাতা নড়ছে, পতাকা নড়ছে, কেন নড়ে এগুলো? কারণ বাতাস কি করছে, বাতাস যখন বইছে তখন একটা চাপ সৃষ্টি করছে গাছের উপর, তার জন্য গাছের পাতাগুলো নড়ছে, ঠিক আছে। এরপর দেখো আবার তোমরা যখন সাইকেল চালাও, অনেকেই তোমরা বাইসাইকেল চালাও, ঠিক আছে। তাহলে বাইসাইকেল যখন তুমি চালাচ্ছ, ধরো তোমার গতি হলো এদিকে, তুমি এদিকে তোমার বাইসাইকেল চালিয়ে যাচ্ছ, আর বাতাসের গতিও যদি সেম দিকেই হয় তাহলে কি হবে, তুমি খুব ইজিলি সাইকেলটা চালিয়ে চলে যাবে, ঠিক তো। কিন্তু এখানে যদি দেখা যায় যে তুমি যেদিকে যাচ্ছ বাতাসের গতি তার ঠিক উল্টো দিকে, তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমার খুব কষ্ট হবে, তাই না, সাইকেলটা চালাতে। তাহলে খুব মুশকিল হবে তো তোমার। তোমরা এগুলো কিন্তু মানে ডেইলি তোমাদের অভিজ্ঞতা হয় এই ধরনের। তো এটা কেন হচ্ছে, এটাও কিন্তু এই যে বায়ুর চাপ, তার ফলেই হচ্ছে। বায়ু তোমাকে চাপ দিচ্ছে, যেতে দিচ্ছে না, ঠিক আছে, কিন্তু তার এগেনস্টে তোমাকে যেতে হচ্ছে, মানে কি তোমাকে অনেক বল প্রয়োগ করতে হয়েছে, তোমার শক্তি খরচ হয়েছে। সেমভাবে আমরা দেখি যখন মাঝি কি করে, মাঝি যখন নৌকো চালায় তখন মাঝি যেদিকে যাচ্ছে নৌকো নিয়ে, সেম দিকে যদি কি হয়, বাতাসের ডাইরেকশনও যদি একই দিকে থাকে তাহলে মাঝি কিন্তু খুব সহজেই নৌকোটা চালিয়ে কি করবে, নৌকো চালিয়ে নদী পার করতে পারবে। কিন্তু যদি দেখা যায় যে মাঝি যেদিকে যাচ্ছে বাতাস তার ঠিক উল্টো দিকে আছে, তাহলে কিন্তু মাঝির খুব কষ্ট হয়ে যাবে বইটা দিয়ে নৌকা চালিয়ে নদী পার করতে, তাই না, ঠিক তো। আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি। দেখো, এই যে সাইকেলের যে টিউব থাকে, সাইকেলের চাকার মধ্যে টিউব থাকে, তো টিউবটার মধ্যে কি ভরা থাকে, বায়ু, বায়ু ভরানো হয় তোমরা জানো, ঠিক আছে। তাহলে এটা বায়ুটা কেন ভরানো হয়,
যদি আমরা কম বায়ু ভরি এটাতে তাহলে এই যে আমাদের টিউবটা সেটা কি শক্ত হবে? শক্ত না হলে তো চাকা চলবে না। তাহলে যদি কম বায়ু থাকে টিউবের মধ্যে তাহলে কিন্তু এটা নরম হয়ে থাকবে এবং সেটা সাইকেলটা চালানো যাবে না। কিন্তু যদি এটাকে আমরা বেশি বায়ুতে আবার ভর্তি করে নিই তাহলে এটা ফেটে যাওয়ার চান্স থাকে, তাই না? ফেটে যেতে পারে। তাহলে আমাকে যতটুকু দরকার বায়ু সাইকেলের টিউবের মধ্যে ততটুকুই আমরা ভরি এবং ওই যে বায়ুটা যেটা সাইকেলের টিউবের ভিতরে থাকে সেটা কি করে চাপ সৃষ্টি করছে টিউবের উপর যাতে সেটা শক্ত থাকে। তাহলে আমরা এখানেও সেম জিনিসই দেখলাম উদাহরণ। ঠিক আছে, আমি তোমাদের বইয়ের মধ্যে একটা উদাহরণ আছে সেটা আমি দেখাচ্ছি। দেখো তোমাদের যে বইটা বাতাস ঝড় এবং সাইক্লোন চ্যাপ্টারটা দেখছো তো, দেখো এখানে একটা অ্যাক্টিভিটি করানো হয়েছে। আমি কি করানো হয়েছে বলছি, শুনে নাও। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, কিন্তু তোমাদের কিন্তু মন দিয়ে শুনতে হবে। ঠিক আছে স্টুডেন্টস? তাহলে কি হচ্ছে, এখানে একটা কি নিয়েছে, টিনের একটা কৌটো নিয়েছে ডিবি। হ্যাঁ, ডিবিটা নেওয়ার পর ডিবিটাকে হাফ জলে ভর্তি করেছে। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে করতে পারো কিন্তু সাবধান হয়ে করতে হবে। এটা ডিবি নিয়েছো, তারপর জল ভর্তি করানো হয়েছে অর্ধেক, তারপর একটা মোম দিয়ে এটাকে গরম করা হলো জলটাকে। ঠিক আছে, তুমি জলটাকে গরম করে নিলে, গরম করার পর তুমি মোমবাতিটা বন্ধ করে দেবে, এটাকে অফ করে নিভিয়ে দেবে। তারপর তুমি এই যে ডিবিটা আছে তোমার কৌটোটা, এটা ঢাকনাটা দিয়ে দেবে। ঢাকনা দিয়ে দেওয়ার পর এটাকে খুব সাবধানে একটা বড় একটা কোনো পাত্রে নিয়ে এটার উপর জল ঢালতে থাকবে। তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমার ডিবিটা একটা চ্যাপ্টা হয়ে যাবে, এটা বিকৃতি হয়ে যাবে। ঠিক আছে, কেন হচ্ছে, এর কারণ কি? ঠিক আছে, আমরা দেখব কারণটা। তাহলে কি করেছিলাম, আমি ডিবি নিয়েছি, তারপর ডিবিতে জল নিয়েছি, ডিবিটা সম্পূর্ণ ভর্তি করে নিয়ে আমি, খালি ছিল অর্ধেক। তারপর এটাকে গরম করলাম, যখন এটা একদম গরম হয়ে গেল ডিবির মুখ বন্ধ করে দিয়ে এটার উপর আমি জল ঢাললাম, ঠান্ডা জল। ঠিক আছে, ঠান্ডা জল ঢালার পরে আমার ডিবিটা বিকৃতি হয়ে গেল। আমরা এটা এইভাবেও করতে পারি। ধরো একটা বোতল, প্লাস্টিকের বোতল আমাদের কাছে থাকে, তো প্লাস্টিকের বোতলের মধ্যে তুমি গরম জল ঢেলে নাও, গরম জল ভর্তি করে দিয়ে প্লাস্টিকের বোতলে মুখটা বন্ধ করে দিয়ে এটাকে যদি আমরা এটার উপর যদি আমি ঠান্ডা জল ঢালি, দেখি আমরা যে প্লাস্টিকের বোতলটা চ্যাপ্টা হয়ে যায়। তো কেন এরকম হচ্ছে দেখো বুঝিয়ে দিচ্ছি আমি। এটার কারণ হলো তোমার যে ডিবির ভিতরে কি ছিল, ডিবির ভিতরে জল ছিল। জল কি হয়েছে, গরম করার পর, হিট দেওয়ার পর, গরম করার পর এটা জলীয় বাষ্পে পরিণত হয়েছিল। ঠিক না, বাষ্পে এখানে তাপ দিয়েছি পরে জলটা জলীয় বাষ্পে পরিণত হয়ে গেছে। তাহলে তো যখন তুমি ডিবির মুখটা বন্ধ করে দিয়েছ তখন তো জলীয় বাষ্পটা ভিতরে রয়ে গেছে, তো গ্যাসটা, এটা তো গ্যাস, এটা হলো তরল পদার্থ জল, আর জলীয় বাষ্প হলো গ্যাসীয় পদার্থ। তাহলে তুমি যখন বাইরের থেকে যখন জল ঢাললে গরম পাত্রটার উপর, গরম ডিবিটার উপর, তখন কি হলো, এটা কেন চ্যাপ্টা হচ্ছে, কারণ বাইরের যে বায়ু এটার কিন্তু একটা চাপ আছে, আর ভিতরের যে বায়ু ছিল, যেটা জলীয় বাষ্প ছিল, বায়ু ছিল, সেটারও কিন্তু একটা চাপ আছে। এখন তুমি যখন ঠান্ডা জল ঢাললে এই জলীয় বাষ্পটা থেকে কিছু জলীয় বাষ্প কিন্তু আবার জল হয়ে গেছে। কেন, কারণ টেম্পারেচার কমে গেছে, তাই তো? তাহলে আমরা যদি তাপ সরিয়ে নেই তখন জলীয় বাষ্প আবার জলে ফিরে আসে, আমরা তা জানি। ঠিক আছে, তাহলে তোমার জলীয় বাষ্প যতটুক ছিল তার থেকে কিছু জলীয় বাষ্প সঙ্গে সঙ্গে ঠান্ডা জল ঢালার পর এটা জলে চেঞ্জ হয়ে গেছে, তাই তো স্টুডেন্টস? তাহলে কি দেখছি আমরা, তাহলে ভিতরের যে বায়ুর চাপ আর বাইরের বায়ুর চাপ সেটা কিন্তু সেম না। বাইরের বায়ুর চাপ বেশি, ভিতরের বায়ুর চাপ কম। তার ফলে বাইরের বায়ুর চাপটা তার শক্তি প্রয়োগ করেছে ডিবিটার উপর, তাকে ব্যালেন্স করার জন্য, ইকুয়াল করার জন্য, সাম্য অবস্থায় আনার জন্য। ঠিক আছে, তাহলে এভাবে দেখা গেল যে যে আমার ডিবিটা, আমার কৌটোটা বিকৃত হয়ে গেল এটার। ঠিক আছে, তাহলে উদাহরণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে তারপরে আমরা দেখব যে বায়ুর আরেকটা ধর্ম, সেটা কি, 2 নম্বর ধর্মটা হলো উচ্চ গতিসম্পন্ন
বাতাস কি করে, উচ্চ গতিসম্পন্ন বাতাস বায়ুর চাপ কমিয়ে দেয়। এটাও আমরা বইয়ের মধ্যে আছে কিছু অ্যাক্টিভিটি, তার সম্বন্ধে এই জিনিসটা আমরা বুঝে নেব ভালো করে। উচ্চ গতি সম্পন্ন যে বাতাস আছে, উচ্চ গতির বাতাস, ঠিক আছে, বা আমরা এখানে উচ্চ গতিরও লিখতে পারি। উচ্চ গতির বাতাস কি করে, বায়ুর চাপ কমিয়ে দেয়। দেখো এখানে একটা অ্যাক্টিভিটি আমি করে দেখাবো তোমাদের। আমার কাছে একটা কি আছে দেখতে পাচ্ছ তো, আমার কাছে একটা বোতল আছে। বোতলের ঠিক মুখে আমি একটা কি রেখেছি, একটা কাগজের গোলা রেখেছি। এখন আমি কি করব, আমি এখানে ফু দেব, বোতলের মুখটাতে আমি ফু দেব। ফু দেওয়ার পর কি লক্ষ্য করি দেখো, আমি খুব জোরে কিন্তু ফু দিচ্ছি, তারপরেও কিন্তু আমি কাগজের এই যে গোল্লাটাকে কিন্তু আমি ভিতরে নিতে পারছি না। তোমরা এটা চেষ্টা করে দেখবে বাড়িতে, ঠিক আছে। সবার বাড়িতেই এরকম বোতল থাকবে, যে কোনো আকারের বোতল নিয়ে তোমরা এটা বড় সাইজের বা ছোট সাইজের নিয়ে এটা পরীক্ষা করে দেখতে পারো। আমি অনেক শক্তি লাগিয়ে কিন্তু ফু দিচ্ছি, কিন্তু এটা ভিতরে যাচ্ছে না। কেন, এটা কেন হচ্ছে? এই যে আমি ফু দিলাম, এখানে বায়ুর গতি কিন্তু বেশি, আমার মুখ থেকে স্পিডে জোরে বায়ুর গতি এসছে, তাহলে এখানে বায়ুর গতি বেশি, তো এখানে এই জায়গাটাতে মুখে কিন্তু বায়ুর গতি বেশি বলে এখানে বায়ুর চাপ কমে গেছে। এই জায়গাটাতে যেখানে আমি আমার রেখেছি কাগজের গোলাটা, এখানে কিন্তু বায়ুর চাপ কম। কারণ কি, কেন? কারণ আমি এখানে ফু দিচ্ছিলাম, বায়ুর গতি বেশি হলে বায়ুর চাপ কম হয়। কিন্তু এই যে ভিতরের জায়গাটা, ঠিক আছে, বোতলের যে ভিতরের জায়গাটা, এখানে কিন্তু বায়ুর চাপ বেশি, বেশি বলে সেটা সে যেতে দিচ্ছে না, এখানে বেশি চাপ, এখানে কম চাপ। এখন সেম আছে, আমি যখন ফু দেই তখন এটা এরকম হয়, ঠিক আছে। তাহলে ভিতরের যে চাপ, বেশি চাপ, সেটা এই চাপটাকে কি করতে চায়, ইকুয়াল করতে চায়, তার জন্য তার শক্তি বেশি, ঠিক আছে, সে ঠেলে পাঠিয়ে দেয় এই কাগজের গোলাটাকে সামনের দিকে, ঠিক আছে স্টুডেন্টস। তাহলে কি দেখলাম আমরা এখানে, উচ্চ গতির বাতাস, এটা হলো উচ্চ গতির বাতাস, এটা কি করলো, এই জায়গায় বায়ুর চাপ কমিয়ে দিল, আর ভিতরে বায়ুর চাপ কিন্তু বেশি রইল, কিন্তু এখানে বায়ুর চাপ কম, ঠিক আছে। আমরা এটা জন্য আরেকটা অ্যাক্টিভিটি বইয়ে আছে, আমি এটা তোমাদের দেখাচ্ছি। ছবিটা দেখো, ছবিটা দেখতে পাচ্ছ, দেখে নাও। বইয়ের মধ্যে একটা দণ্ডের সাহায্যে দুইটা বেলুন ঝুলানো হলো, ঠিক আছে। আমি এখানে একটা দণ্ড আঁকলাম, ঠিক আছে, একটা লাঠি নিলাম, এখানে একটা বেলুনে প্রথম কি করলাম, একটু আমি জল ভর্তি করে নিলাম, সেম এখানেও সেম সাইজের, সাইজটা ঠিক আমার হলো না, তাহলে এখানে আমার দুইটা বেলুন সেম সাইজের নিতে হবে। এখানে ধরো এই দুইটার মধ্যে ডিস্টেন্স আছে 8 থেকে 10 সেন্টিমিটারের, এখানে একটু জল আছে ভিতরে, এটার ভিতরেও অল্প জল আছে, ঠিক আছে। তাহলে আমি এই দুইটা বেলুনকে আমি লাগালাম একটা দণ্ডের সাহায্যে। এখন আমি কি করব, আমি এই যে ডিস্টেন্সটা, এই জায়গাটা, এখানে আমি ফু দেব। এখানে ফু দিলে কি হবে, এই জায়গার এই যে জায়গাটা যেখানে আমি এরো দিয়েছি, এখানে যদি ফু দেই তাহলে এখানে বায়ুর চাপ কি হবে, কমে যাবে। কেন কমেছে? কারণ বায়ুর গতি বেশি হয়ে গেছে, ফু দেওয়ার ফলে বায়ুর গতি বৃদ্ধি পেয়েছে। তোমরা এটা এখানে ফ্যান দিয়ে করলে তো হবে না, মানে ছোট ফ্যানগুলো যে থাকে ওইগুলো দিয়েও ট্রাই করতে পারো, ঠিক আছে। ছোট্ট যে অনেকগুলো ফ্যান অনেক সময় ব্যাটারির থাকে, ওইগুলো দিয়ে যদি এখানে শুধু বাতাস দাও তাহলে কি দেখবে, এই যে দুইটা বেলুন কাছাকাছি চলে আসছে। কেন কাছাকাছি আসছে? কারণ এই যে সাইডে চারিদিকে কিন্তু বায়ুর চাপ বেশি, শুধু এই মিডল জায়গাটাতে বায়ুর চাপ কমে গেছে আমার ফু দেওয়ার কারণে। তাহলে এইখানে বায়ুর চাপ কম আর চারপাশে বায়ুর চাপ বেশি, তার জন্য বাইরের যে বায়ুর চাপ ওইগুলো কি করছে, বায়ুর চাপটা
ভিতরের বায়ুর চাপটাকে ইকুয়াল করার জন্য এই বেলুনগুলোকে ধাক্কা দিয়ে চলে আসছে, তার জন্য বেলুনগুলো কাছে চলে আসবে একটা আরেকটার, হয়তো বা একটা আরেকটার গায়েও লাগতে পারে। ঠিক আছে স্টুডেন্টস, ভেরি ইজি, তাই না? তাহলে তোমরা দুইটা, একটা অ্যাক্টিভিটি আমি করে দেখালাম আর একটা আমি বুঝিয়ে দিলাম যে উচ্চ গতির বাতাস কি করে বায়ুর চাপ কমায়। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, তাহলে আমি এখন আরেকটা ধর্ম দেখব, বায়ুর আরেকটা ধর্ম, আমি 3 নম্বর ধর্ম, এটা আমি এখন দেখছি। সেটা হলো যখন আমরা তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগে বায়ু প্রসারিত হয়। তাপ প্রয়োগে বায়ু প্রসারিত হয়, আর তাপ হ্রাসে আমি যদি তাপটা কমিয়ে দিই তাহলে বায়ু সংকুচিত হয়। তাহলে এটা আমরা কিভাবে দেখতে পারি? দেখো, আমরা এটার জন্য একটা অ্যাক্টিভিটি করব। ঠিক আছে, এই যে আমাদের এয়ার কুলার, এসিটাকে সবসময় কেন উপরে রাখা হয়, নিচে রাখা হয় না? কেন? কারণ এটা আমি এখন বলবো, যখন আমি অ্যাক্টিভিটিটা করবো আরও ইজি হয়ে যাবে। এসিকে উপরে রাখা হয়, কিন্তু আমরা যে রুম হিটার এগুলো কিন্তু নিচে রাখা হয়। কারণটা হলো, যখন আমরা দেখি যে যখন বায়ু গরম হয়ে যায়, ঠিক আছে, বায়ু হিটারে কি হয়, নিচে আছে, বায়ুটা গরম হয়ে যাচ্ছে আশেপাশের বায়ুটা, তাহলে সেটা উপরের দিকে চলে যাবে। তাহলে তাপ প্রয়োগ করলে বায়ু প্রসারিত হয় এবং বায়ু তখন হালকা হয়ে যায়। হালকা হলে কী হবে, উপরে উড়ে যাবে। তাহলে তো নিচে যখন আমি হিটারটাকে রাখলাম, উপরে তো নিজে নিজেই যাবে বাতাস, তাই না? আর তাপ যখন হ্রাস করা হয়, এসির মধ্যে কি হয়, বাতাস অনেক ঠান্ডা থাকে, তাহলে এটা ঠান্ডাটা কী হবে, এটা উপর থেকেও নিচের দিকে আসবে, ভারী থাকবে। ঠিক আছে, তাহলে সংকুচিত যখন হয় সেটা ভারী হয়, আর যখন আমরা এটাকে গরম করি এটা প্রসারিত হয়ে যায়। ঠিক আছে, এটা অনেক জায়গা দখল করে, একই জিনিস কিন্তু অনেক বেশি জায়গা দখল করে, এই জন্য কি ওরা হালকা হয়ে যায়, উপরের দিকে চলে যায়। ঠিক আছে, আমরা দেখো এটার জন্য কিন্তু একটা অ্যাক্টিভিটি করব। ঠিক আছে, আমি অ্যাক্টিভিটিটা রেডি করছি, দেখাবো তোমাদের। আর এই যে একটা প্রশ্ন তোমাদের কাছে রাখছি আমি, তোমরা কি জানো ধোঁয়া কেন সবসময় উপরের দিকে চলে? ঠিক আছে, উপরের দিকে উঠে না ধোঁয়া? ধোঁয়া উপরে কেন উঠে? এই যে আমি এখন বললাম যে তাপ প্রয়োগে যে গরম বায়ু, গরম তাপ প্রয়োগ করার পর গরমটা বায়ুটা কীরকম হয়ে গেছে, গরম হয়ে গেছে, তাহলে গরম বায়ু হালকা হয়, আর হালকা জিনিস উপরের দিকে চলে যায় আমরা জানি। ঠিক আছে, গরম বায়ু হালকা হয়। কি আছে ধোঁয়ার মধ্যে? ধোঁয়া তো বায়ু, অনেকগুলো গ্যাস আছে, তাই না? তাহলে ধোঁয়ার মধ্যে কি থাকে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, জলীয় বাষ্প, আরও অনেক ধরনের গ্যাস আছে, হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড। এই সবগুলো গ্যাস কিন্তু কি বায়ুই, বায়ুর একটা রূপ। তাহলে এই ধোঁয়াগুলো উপরে উঠছে কারণ ধোঁয়া হালকা। ঠিক আছে, তাহলে চলো আমরা অ্যাক্টিভিটিটি করি। আচ্ছা দেখো স্টুডেন্টস, অ্যাক্টিভিটিটা আমি করে দেখাচ্ছি তোমাদের। এখানে দুইটা ব্যাগই কিন্তু মানে একই সাইজে আছে, একই ভাবে আছে। এখন আমি একটা ব্যাগের নিচে এই মোমটা রাখলাম, দেখো কি হয়। এই যে সাম্যাবস্থা ছিল এটা কি নষ্ট হয়ে গেছে না? বুঝতে পেরেছো তো কেন এরকম হয়েছে? কেন এমন হচ্ছে? কারণটা কি? কারণটা একই, যে এখানে এই যে এই ব্যাগের নিচের যে বায়ু ছিল সেটা প্রসারিত হয়ে গেছে। প্রসারিত হওয়ার কারণে কি হচ্ছে, হালকা হয়ে গেছে, এই জন্য আমাদের সাম্যাবস্থা এখানে নষ্ট হয়ে গেছে।
ঠিক আছে স্টুডেন্টস, বুঝতে পেরেছো? ওকে স্টুডেন্টস, তাহলে তোমরা এই যে বায়ুর তিনটা ধর্ম এগুলো কিন্তু জেনে গেলে। ঠিক আছে, এখন বায়ু কেন প্রবাহিত হয় সেটা আমি তোমাদের বলছি। ঠিক আছে, বায়ু প্রবাহের দুটি মূল কারণ আছে। একটি হলো এই যে আমাদের নিরক্ষীয় অঞ্চল। তোমরা তো ভূগোলে নিশ্চয়ই পড়েছো যে আমি একটা ভূগোলের চিত্রটা এখানে ছোট করে একে দেখাচ্ছি। এটা ধরো আমাদের গ্লোবটা, এটা অনেকটা কমলা আকৃতি। আমাদের মিডলে কি থাকে? নিরক্ষরেখা। নিরক্ষরেখাকে ইকুয়েটর বলা হয়, তাই না? এটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে 30 ডিগ্রি, এখানে 60, এটা হলো 90 ডিগ্রি। এটা হলো কি সাউথ পোল। সাউথ পোলকে বাংলাতে কি বলে? দক্ষিণ মেরু। আর এটা উত্তর মেরু বা নর্থ পোল। এটা 30 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তাহলে এটার নাম কি বাংলাতে কি বলে? কর্কট ক্রান্তি রেখা। ইংলিশে হলো এটা ট্রপিক অফ ক্যান্সার। এটা হলো ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, মকর ক্রান্তি রেখা। ঠিক আছে স্টুডেন্টস, আর এটার নাম হলো অ্যান্টার্কটিক রিজন, আর এটা হলো আর্কটিক রিজন। ইংলিশে কি বলে? আর্কটিক রিজনকে সুমেরু বৃত্ত, আর এটা হচ্ছে কুমেরু বৃত্ত। বুঝতে পারছো? এটা আমরা যে ইমাজিন করি, কল্পনা করি যে আমাদের পৃথিবীর মধ্যে এই ভাগগুলো আছে, অ্যাকচুয়ালি কিন্তু এই ভাগগুলো নেই। তাহলে এই মিডলে যেটা আছে সেটা হলো নিরক্ষরেখা, ইকুয়েটার। তার পরে 30 ডিগ্রিতে আছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বা মকরক্রান্তি রেখা, 60 ডিগ্রিতে আছে অ্যান্টার্কটিক রিজন, কুমেরু বৃত্ত বলে এটাকে। আর এইদিকে নর্থের দিকে 30 ডিগ্রি পরে আছে, এটা হলো কর্কট ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার। 60 ডিগ্রিতে আছে আর্কটিক রিজন, সুমেরু বৃত্ত। আর উপরে এটা হলো নর্থ পোল, উত্তর মেরু। ঠিক আছে, আমাদের ইন্ডিয়াটা কিন্তু এই জায়গাতে কর্কট ক্রান্তি রেখা যেখানে সেইখানে। তাহলে কি এই জায়গাগুলো কিন্তু খুবই গরম অঞ্চল, তাই না? তাহলে কি দেখি আমরা যে থাকি যে এখানে ভারতবর্ষ, সেটা হলো একটা ক্রান্তীয় একটা অঞ্চল। ঠিক আছে, সূর্যটা কি করছে? নিরক্ষরেখা বরাবর কিন্তু ডাইরেক্টলি সূর্যের কিরণ পড়ে। ঠিক আছে, কিন্তু আমি যদি এইখানে যাই আর্কটিক রিজনে, এখানে কিন্তু কোণাকুণি পড়ে সূর্যের কিরণটা। ঠিক আছে, তাহলে কি দেখি আমরা? এই যে নিরক্ষরেখার যে অঞ্চলটা, এই জায়গাগুলোতে কি হয়? সূর্যের তাপ বেশি হয়। আর আমার যে বৃত্তীয় অঞ্চল, যেগুলো মেরু অঞ্চল, ওইখানে কিন্তু সূর্যের তাপ কম থাকে। এর ফলে এই জায়গাগুলোতে যেগুলো ক্রান্তিক অঞ্চল, যেগুলো আমরা বলি ট্রপিক্যাল রিজনে টেম্পারেচার বেশি থাকার কারণে বায়ুগুলো কি হয়ে যায়? গরম হয়ে যায়। গরম হওয়ার কারণে এগুলো উপরের দিকে চলে যায়। এই কারণে এই যে শূন্য স্থানটা, এটা পূরণ করার জন্য মেরু অঞ্চল থেকে বায়ু এদিকে চলে আসে, আবার এখানে উত্তর দিক থেকেও দক্ষিণ দিকে বায়ু চলে আসে এই শূন্য স্থানগুলি পূরণ করার জন্য। তাহলে এখানে কি হচ্ছে? বায়ুর প্রবাহ হচ্ছে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আমরা একটা কারণ দেখলাম যে নিরক্ষীয় অঞ্চল কোনগুলি? এইগুলো নিরক্ষীয় অঞ্চল। এই জায়গার বায়ুটা গরম হয়ে যাচ্ছে, সূর্যের তাপ বেশি পড়ছে গরমকালে, এবং কি হচ্ছে? বায়ু গরম হয়ে
আকাশে উপরের দিকে বায়ুমণ্ডল উপরে চলে যাচ্ছে। এই শূন্যস্থানটা পূরণ করার জন্য মেরু অঞ্চল থেকে বায়ু দ্রুত গতিতে আসছে। তাহলে এইভাবে বায়ু প্রবাহ হচ্ছে। এর আরেকটা কারণও আছে। একটা কারণ কি বলেছি, নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলের অসমভাবে গরম হওয়া। ঠিক আছে, তাহলে কি দেখেছি আমরা, নিরক্ষীয় অঞ্চলে সমানভাবে গরম হচ্ছে না, এই জায়গাটা বেশি গরম হচ্ছে আর মেরু অঞ্চলগুলো কম গরম হচ্ছে। তাহলে তার ফলে বাতাসের একটা মানে প্রবাহ, একটা কি দেখা যায়, একটা দ্রুত গতিতে তার যে চলাচল। আমরা 2 নম্বর রিজনটা একটু দেখে নেই। 2 নম্বর রিজনটা হচ্ছে স্থল আর জলের অসমভাবে এই গরম হওয়া। তাহলে কি 2 নম্বর, 1 নম্বরটা কি ছিল, আমি 1 নম্বরটা লিখে দিচ্ছি, যেটা আমি এখন তোমাদের দেখালাম। নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চল, মেরু অঞ্চলগুলি যেগুলো নর্থ পোল সাউথ পোলের যে অঞ্চলের, আর নিরক্ষীয় অঞ্চল হলো ইকুয়েটর যেখানে আছে, নিরক্ষীয় রেখা যেখানে আছে ওই অঞ্চলের জায়গাটা। ওই 2 অঞ্চলের অসমভাবে গরম হওয়া। তোমরা জিওগ্রাফিতে এটা আরো ভালোভাবে বুঝতে পারবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে জল ও স্থলের অসমভাবে গরম হওয়া। এটা আমি একটু বলছি, দেখো কি হয়, জলের চেয়ে কিন্তু মাটি তাড়াতাড়ি গরম হয়ে যায়। এই জন্য মাটির উপরে যে বায়ুটা আছে সেটা তাড়াতাড়ি গরম হচ্ছে এবং বায়ুটা গরম হয়ে কোথায় চলে যাচ্ছে, বায়ুমণ্ডলের উপরে চলে যাচ্ছে। ওই শূন্যস্থানটা কে পূরণ করছে, জলের উপরে যে বায়ুগুলো আসে সেগুলো দ্রুত গতিতে এসে মাটির উপরের যে শূন্যস্থানটা আছে সেটা পূরণ করছে। যখন জলের উপরের বায়ু আসছে, কোথায় আসছে, মাটির দিকে, ঠিক আছে, সমুদ্র থেকে মাটির দিকে যখন বায়ু আসছে তখন ওরা জলীয় বাষ্প নিজের সাথে বহন করে নিয়ে আসে। এই জলীয় বাষ্প থেকে কি হয়, বৃষ্টি হয়। তাহলে এটা কিন্তু বৃষ্টি যে হয় সেটা কিন্তু এই কারণেই হয় যে বায়ু কি করে নিজের সাথে জলীয় বাষ্পকে বহন করে নিয়ে যায়। তাহলে আমরা কি দেখছি, স্থলের উপরে যে মাটির উপরে যে বায়ু আছে তাড়াতাড়ি গরম হয়ে উপরে উড়ে যাচ্ছে, সেই জায়গাটাকে পূর্ণ করছে জলের উপর থেকে আসা বায়ু। এবং এই জলের উপর থেকে আসা বায়ু কি হচ্ছে, তার সাথে বৃষ্টি নিয়ে আসছে। তার জন্য এই বায়ুটাকে আমরা মৌসুমি বায়ু বলি। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু বৃষ্টিও হচ্ছে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আজকে এতটুক থাক। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি যা পড়িয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা বাড়ির কাজ হিসাবে কি করতে পারো এখান থেকে। বাড়ির কাজ হিসাবে দেখো, আমি যে বায়ুর 3টা ধর্ম বলেছি সেইগুলো মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটি বলেছি, সেগুলো তোমরা পয়েন্ট ওয়াইজ লিখে রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ চিলড্রেন।